আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের তৃতীয় দিন সকালে কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে রাখা বক্তব্যে তিনি এসব কথা জানান। শিক্ষা, গবেষণা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়া টেকসই উন্নয়ন ও সামাজিক প্রবৃদ্ধির একটি ভালো উদাহরণ হতে পারে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের শেষ দিন সকালে সেদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর টুংকু মুহরিজ ইবনে আল মারহুম তাকে সনদ তুলে দেন। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর ইউনূসকে এই সম্মাননা প্রদান করা হয়। ডিগ্রি গ্রহণের পর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানানো হলেও এই সম্মান বাংলাদেশের আপামর জনসাধারণের। জনগণের ক্ষমতা তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়ার জন্য তার সরকার কাজ করছে বলেও জানান তিনি। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. অধ্যাপক মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার 3-0 তত্ত্বের কথা তুলে ধরতে গিয়ে বলেন, পৃথিবীর সমস্ত সম্পদ দিনে দিনে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, যা খুবই বিপজ্জনক। এ থেকে মুক্তি পেতে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। আর এক্ষেত্রে সকলকে নিজেদের সক্ষমতা নিয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। Ever for countries to stand together, learn from each other and grow together. I truly believe that with a stronger collaboration in education, research and trade and investment, Bangladesh and Malaysia can become a model for sustainable development and social progress. এর আগে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজুকের পূর্বাচলে নতুন শহর প্রকল্প প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক, রেদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন সাক্ষ্য দিতে আদালতে হাজির হন দুদকের 3 কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কিয়া ও এস.এম. রাশেদুল হাসান। পৃথক 3 মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের 4 সদস্য ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 18 জন। সাক্ষ্য গ্রহণ শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর জানান, রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন। সাক্ষ্য গ্রহণে দুদকের কর্মকর্তারা এমন তথ্য আদালতকে জানান। ওনার যে এই পূর্বাঞ্চলে যে আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ রেহানা তিনি চেয়ারে থেকে উনি অবৈধভাবে তিনি তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে, সেই সব বিধি লঙ্ঘন করেছেন। লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। কারো ধমকে নির্বাচন বন্ধ করা যাবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর জাহিদ হোসেন এনসিপি নেতাদের বক্তব্যকে উদ্দেশ্য করে বলেছেন, একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, নির্বাচনের বিপরীতে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনহীন রাষ্ট্র গণতন্ত্রের নমুনা নয়। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতারা ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে।
দোয়া পাঠ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপে প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন এনসিপি নেতাদের বক্তব্যকে ইঙ্গিত করে বলেন, যারা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে তাদের জোরে নির্বাচন বন্ধ করা যাবে না। আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। ইতিহাস শিক্ষা দেয়, যারা ৭৩-এও ছিলেন তারাও যেমন দাবিয়ে রাখতে পারেন নাই, আর বিগত স্বৈরাচার অনেক ধমক, অনেক প্রশাসন, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেক গুম, অনেক শহীদ, অনেক পঙ্গুত্ব বরণ করিয়েছেন, তারপরও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই। এই দেশের মানুষ পিআর সিস্টেম কি সেটি কোনোদিন প্র্যাকটিস করেও নাই, সেটি জানেও না। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, নির্বাচনকে দীর্ঘায়িত করতেই সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যু সামনে আনা হয়েছে। পিআর পদ্ধতি এখন যারা এই কথাটি বলছেন, সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে কালো টাকার বিস্তার ঠেকাতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট থাকবে, তবে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে ও সংস্কৃতির বদল ঘটাতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। অর্থনীতি সুসংহত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান উপদেষ্টা। প্রশ্নের জবাবে জানান, ডিসেম্বর থেকে এনবিআর থাকবে না। অধ্যাদেশ অনুযায়ী 2টি বিভাগের মাধ্যমে কাজ শুরু হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে ও এর জন্য প্রয়োজনীয় অর্থের সমস্যা হবে না বলেও জানান উপদেষ্টা। এর আগে ইউ পেনশন অ্যাপের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা, যার মাধ্যমে সরকারি অফিসে না গিয়েই জানা যাবে পেনশনের আবেদনের অবস্থা ও জমা দেওয়া যাবে প্রয়োজনীয় নথি। মাসিক পেনশন যাচাই করার পাশাপাশি পেনশন সমস্যা সংক্রান্ত যে কোনো আবেদনও করা যাবে এই অ্যাপে। আত্মীয় স্বজন মৃত পেনশনভোগীর জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল ফোন নম্বর ব্যবহার করে মৃত্যুর তথ্য যোগ করতে পারবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের ভয় দেখানোর জন্য সরকার ও শাসক দল একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। 2024 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করত বা রাজনৈতিক বিরোধীদের কার্যক্রম বক্তব্য প্রচার করত, তাদের নানাভাবে শাস্তি দিত। স্বাধীন সাংবাদিক ও গণমাধ্যম অভিযোগ করেছে, আওয়ামী লীগ সরকারের সময় গোয়েন্দা সংস্থা গণমাধ্যমকে প্রভাবিত করতে সরকারি বিজ্ঞাপন আটকে রাখত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপন না দিতে চাপ প্রয়োগ করত। প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগের সদস্যরা সাংবাদিকদের উপর সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করত। তাদের সময় সাংবাদিকরা গ্রেফতার, বিচারপূর্ব আটক, ব্যয়বহুল ফৌজদারি বিচার, জরিমানা ও কারাদণ্ড সহ নানাবিধ হুমকির মুখে ছিলেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আগস্টে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 9টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে। পানি বৃদ্ধির ফলে জেলার আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী কিছু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে এসব এলাকার রোপা আমন ধান ক্ষেত। রংপুর বিভাগের আজ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পানির মনে করেন যে অর্ধেক আমার ঘরতে, অর্ধেক একাই 100 পানি ঘরত। এখন আমরা যে চলার গতি, আমাদের কোনো রুজির পথ নাই। এখানে খাওয়া দাওয়া, রান্না বান্নার আমাদের সমস্ত কিছুর এই প্রবলেম। পায়খানা থেকে শুরু করে যে তারা যে লেফটিনে যাবে সে পরিবেশ পর্যন্ত এখানে নাই। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া 382 জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সবশেষ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪, ঢাকা বিভাগে ৩৭, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৭, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮১, খুলনা বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ৭, রাজশাহী বিভাগে ৫৭, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছে। ডেঙ্গুতে সবশেষ মারা যাওয়া পুরুষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দেশের শেয়ার বাজারকে চাঙ্গা করতে নিয়ন্ত্রক সংস্থাসহ সব ক্ষেত্রে সংস্কারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে দেশের শেয়ার বাজার নিয়ে আয়োজিত বিদেশি বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে বিদেশি ১০৭ জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেনের খরা কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। Our government, ever since taking on the responsibility at a very critical juncture, has remained committed to the development of a strong, well-regulated capital market to achieve inclusive, sustainable development. Today, we are not only here to make a case to foreign investors, we are here to deliver a message to all investors, local and international, that Bangladesh is investable, that the opportunity is real, and that our capital. ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।